বন্ধুরা মিলে ঠিক করলাম বেড়াতে যাব, আর সেটা অফবিট রুট। 6 নভেম্বর আমাদের বন্দে ভারতের টিকিট কাটা হয়েছিল। যথাসময়ে ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করলো, আর আমরাও লাগেজপত্র নিয়ে আমাদের সিট নাম্বার দেখে বসে পড়লাম। ঠিক 6:05 বন্দে ভারত চলতে শুরু করলো, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের মুখও চলতে শুরু করলো। বন্দে ভারতে যত খাবার দিয়েছে, আমরা 4 জনে মিলে খেতে খেতে গল্প করতে করতে ছবি তুলতে তুলতে পৌঁছে গেলাম বালাসর। গাড়ি আগেই বলা ছিল, আমরা সবাই লাগেজপত্র নিয়ে গাড়িতে বসলাম। গাড়ি এগিয়ে চললো ধুবলাগাড়ির দিকে। ধুবলাগাড়িতে আমরা ছিলাম বাবলস অফ লাক্সারি বিচ ক্যাম্পে। আমাদের টিম লিডার বারবি সমস্ত ফর্মালিটিস পূরণ করে লাগেজগুলো আমাদের টেন্টের মধ্যেই রেখে এলো, আর তারপরে আমরা ডাইনিং স্পেসে এলাম। চারিধারটা খোলামেলা, আর উপরটায় বেতের জিনিস দিয়ে সুন্দর করে ডেকোরেট করা। আমরা বসতেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে সদ্য গাছ থেকে পাড়া ডাবের জল দিল। এরপর আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আমরা ছাড়া আর কেউই ছিল না। কেয়ারটেকার বললেন, শুক্রবার বিকেলের পর থেকে ভিড়টা শুরু হয়, চলে রবিবার অবধি। আর আমরা উইকডেজে গিয়েছিলাম, তাই বেশ ফাঁকা পেয়েছিলাম, ভালোই লাগছিল আমাদের। এরপর আমরা টেন্টে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। টেন্টটা খুব সুন্দর, সাদা ধপধপে চারিদিকটা, আর একটা পর্দা সরালেই ওইদিকে ওয়াশরুম আর ড্রেসিং টেবিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে কারোর চোখে আর ঘুম নেই, কখন দুপুর গড়াবে আর আমরা যাব সমুদ্র সৈকতে। ঘন জঙ্গল পেরিয়ে তারপর সমুদ্র। আমরা সেই নির্জন জঙ্গলের নিস্তব্ধতাকে উপভোগ করছিলাম। জনমানব শূন্য, কোলাহল শূন্য সে এক গভীর বন। শুধু বিভিন্ন পাখির আওয়াজ আর ঝিঁঝির আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। আমাদের পদধ্বনি সেই নিস্তব্ধতার বেড়া টপকে এগিয়ে চলল সামনের দিকে। হচ্ছে জঙ্গল টপকাতেই দেখি একটা বেড়া দিয়ে ঘেরা। আমরা কোনো ক্রমে সেই বেড়া টপকে বিচের দিকে এগিয়ে গেলাম। বারবি আমাদের বলেছিল আমরা হেঁটে আসবো, আরও স্লোমো করবে। আমরা বুঝতে না পেরে আমরা নিজেরাই স্লো মোশনে হাঁটতে শুরু করলাম। তার মানে স্লো মোশনের স্লো মোশন, বুঝতেই পারছেন কি হলো। আর সেই হাসির দৃশ্যের সাক্ষ্য রইল টিম লিডারের ক্যামেরা। আলটিমেটলি আমরা বিচে পৌঁছালাম। বিচে গেছি, ছবি তোলা হবে না তাই কখনো হয়, তাই পটাপট করে তুলে ফেললাম বেশ কিছু ছবি। ধুবলাগড়ি বিচে খুব লাল কাঁকড়ার বাস, আর বারবি সেটা খুব যত্ন করে ছবি তুলছে। এই যে এই গর্ততেই লাল কাঁকড়া থাকে। বিচটা বেশ নির্জন। এত বিশাল বিচে কোথাও 2-4 জন ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না তেমন। বিচ ভর্তি শুধু লাল কাঁকড়া। বেশ ঘুরে বেড়াচ্ছে, যেই সামান্য পদধ্বনি শুনতে পাচ্ছে অমনি গর্তে ঢুকে যাচ্ছে। আসলে আমরা মনুষ্য জীব, কখন যে কি করি তার কোনো ভরসা নেই। হয়তো ইট দিয়ে ছুঁড়ে মারলাম, বা হয়তো পা দিয়ে পিষে দিলাম। তাই নিজের সেফটি নিজের কাছে।
আর এই যে দেখুন, একজন আমাদের দিকে তাকিয়ে আছে। যেই আরেকটু এগোলাম, অমনি পটাশ করে গর্তে ঢুকে গেল। বাঁচার ইচ্ছা প্রতিটি জীবকুলেরই আছে, আর সেই জন্যই এই গৃহ নির্মাণ। আচ্ছা, এগুলোকে গৃহ বলবো না বাংকার বলুন তো? কারণ প্রতিটা মুহূর্তেই প্রতিকূল পরিবেশের সঙ্গে এদের লড়াই চালিয়ে যেতে হচ্ছে, তাই না? বিচের যতদূর চোখ যায় শুধু লাল কাঁকড়ার ছুটোছুটি। দেখুন কি সুন্দর সারা বীচ চড়ে বেড়াচ্ছে। সামান্য পদধ্বনি শুনলেই নিজ গৃহে পদার্পণ। দেখতে ভারী সুন্দর লাগছিল। আর এইদিকে তখনও ফটো সেশন হয়েই চলেছে। কোরিওগ্রাফার সোমা হঠাৎ মাথায় এলো আর বানিয়ে ফেললো রিল। সত্যি তাই, ছেলেবেলার বন্ধুরা যেখানেই একসঙ্গে হয় জায়গাটা রঙিন হয়ে ওঠে। এবার আমাদের ফেরার পালা। আবার সেই ঘন জঙ্গল পেরিয়ে আমাদের টেন্টে ফিরতে হবে। ফেরার পথে আবার কিছু ছবি ক্যামেরাবন্দি হলো। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সরু মেঠো পথ, আর এই ন্যাচারাল ব্যাপারটাই আমাদের খুব ভালো লাগছিল। এর মধ্যে যদি কোনো শহুরে এস্টাবলিশমেন্ট হয় তাহলে কিন্তু আমাদের মোটেও ভালো লাগবে না। এইটাই আমি চাই। এরপরে যদি সানবাঁধানো ঘাট করে দেয় রাস্তা, আমি এক ফুটা পছন্দ করবো না। কিছুটা যাওয়ার পর আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। না না, সোজা সোজা সোজাই বললো। জঙ্গলের মধ্যে দিয়ে একজন ভদ্রলোক যাচ্ছিলেন। বারবি তাকে জিজ্ঞাসা করে নিল আমাদের টেন্টের পথ। জঙ্গলে খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে, তাই আমরা একটু ঘন ঘন পা চালিয়ে টেন্টে ফিরতে চাইছিলাম। দূরে কোথাও শিয়াল ডাকছে। আমরা খুব ভয় পেয়ে গেলাম, তাড়াতাড়ি টেন্টের ভিতর ঢুকে গেলাম। আমরা যখন ফিরছিলাম তখন কয়েকটা কুকুর কখনো আমাদের সামনে কখনো আমাদের পিছনে আমাদের দিকে তাকাতে তাকাতেই যাচ্ছিল। আমরা একটু ভয়ই পেয়েছিলাম, কিন্তু পরে বুঝলাম এগুলো রিসর্টেরই পোষা কুকুর। আমাদের যদি কোনো বিপদ হয় তাই আমাদের গার্ড দিয়ে আনছিল। টেন্টে ফিরতেই আমাদের চা আর চিকেন পকোড়া দিয়ে গিয়েছিল। আমরা সেগুলো খেয়ে এবারে আবার রিসর্টের চারিধারটা ঘুরে দেখতে শুরু করলাম। দেখি একটা জায়গায় লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো, আর সেই দেখে আমরা ছবি না তুলে কি আর পারি। এরপর ডিনার সেরে ঘুম। ভোর হতে না হতেই আবার সেই জঙ্গল পেরিয়ে চলে গেলাম আমরা বিচের উদ্দেশ্যে। না দেখলে বিশ্বাস করা যায় না, সারা বিচ ভরেছিল বড় বড় শঙ্খে, আর আমরা সেগুলো কুড়িয়ে কুড়িয়ে ব্যাগ ভর্তি করেছিলাম। আর বিচ থেকে ফিরে সেগুলোরই ধোয়াধুয়ির কর্মকাণ্ড চলেছে। সোমা নাকি কলকাতায় ফিরে এই শঙ্খগুলোকে আর্ট ফর্মে আনবে, তারই গল্প শোনাচ্ছে। কিসের? তুই ধুচ্ছিস কেন? আমি তো বললাম। সোমা আর বারবি আমাকে প্রতিশ্রুতি দিয়েছে এই শঙ্খগুলো ডিজাইন করার পরে আমাকে একখানা দেবে। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে লাগেজপত্র নিয়ে বিচকে বিদায় জানিয়ে, টেন্টকে বিদায় জানিয়ে, বাবলস অব লাক্সারিকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলাম। আমরা প্রথমেই গেলাম ক্ষীরচোরা টেম্পল। ওখানে নাকি
বালগোপাল ক্ষীর চুরি করেছিলেন। এরপর আমাদের বাল্মীকিদা মানে আমাদের ড্রাইভার দাদা নিয়ে গেলেন ইমামি জগন্নাথ টেম্পল। পুরীর মন্দিরের মতো এখানেও জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ আছে, তবে ছবি তোলা বারণ বলে আপনাদের দেখাতে পারলাম না। এছাড়াও অনেক মন্দির আছে, যেমন মা লক্ষ্মীর মন্দির, গণেশজির মন্দির, অনেক মন্দির। আমরা সেগুলো সব ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এরপর আমরা গাড়িতে উঠে বসলাম। রাস্তা দিয়ে যেতে যেতে একটা লেক দেখতে পেয়ে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আবার আমরা এগিয়ে গেলাম এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন কুলদিহা ফরেস্ট। এই গেট পেরিয়ে ঢুকতেই আমাদের আইডি প্রুফগুলো দেখে তারপর আমাদের জঙ্গলে এন্ট্রি দিল। এই যে আমাদের ড্রাইভার দাদা, ওনার সম্বন্ধে একটু বলে রাখি। প্রথমে আমরা বালাসরে যখন ওনার গাড়িতে উঠলাম তখন বারবি ওনার নাম জিজ্ঞাসা করলো। উনি বললেন ওনার নাম রত্নাকর। শুনে আমাদের রামায়ণের কথা মনে এসে গেল, তাই আমরা ওনার নাম দিয়েছিলাম বাল্মীকি। বাল্মীকি বলে ডাকলে উনি বেশ সুন্দর সাড়াও দেন। ব্যাস শুরু হয়ে গেছে ফটো সেশন। আর কোনো কথা নয় বাবা, এবার ছবি তোলায় মন দিই। বেলা গড়িয়ে দুপুর হয়েছে। আশপাশের গ্রামের লোকজন তাদের গৃহপালিত পশুদের হয়তো জঙ্গলে চড়াতে নিয়ে গিয়েছিল। এবার দুপুর হতে তাদের গৃহে ফেরার পালা। বাল্মীকিদা আমাদের সমস্ত ফর্মালিটিস পূরণ করতে গেছেন, আর আমরা ততক্ষণ জঙ্গলের আর নিজেদের ছবি তোলায় ব্যস্ত। তুমি আমাদের মানুষদেরকে ক্ষমা করো। দেখ কি জোরে জল পড়ছে, দেখ পারু, দেখ ঝর্ণা। এই যে আমাদের ধ্যানমগ্ন বারবি। এবার বাল্মীকিদা চলে এসেছেন। আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়ি এগিয়ে চলল আরও ডিপ ফরেস্টের ভিতর। বাল্মীকিদা বলতে শুরু করলেন এই জঙ্গলে কি কি পাওয়া যায়। সে তো হবেই, এটা এটা অবভিয়াস। ফরেস্টের মধ্যে এখানে তুলতে এইগুলোতেই আছে। ফটো তো দিবি। মাই গড। বাল্মীকিদা বললেন এর ভিতরেই সাপ থাকে। উইয়ের ডিপি বলতে আমাদের খুব হাসি পেয়েছিল, কিন্তু পরে যখন বলল এর ভিতরে বিষধর সব সাপ আছে, তখন আমাদের আত্মারাম খাঁচা। যাই হোক, এসব দেখে শুনে আমাদের আর ওখানে থাকতে বেশিক্ষণ ভালো লাগলো না, তাই আমরা এগিয়ে চললাম সামনের দিকে আরও ডিপ ফরেস্টে। এই যে এসে গেছে আমাদের ঋষিকা নেচার ক্যাম্প। এই যে পাশাপাশি দুটো টেন্ট আমাদের, প্রথমটা আমার আর সোমার, পরেরটা পারু আর বারবির। কেয়ারটেকার আমাদের ডাকলেন। বারবি এগিয়ে গেল সমস্ত কিছু বুঝে নেওয়ার জন্য, আর আমি চারিধারের ছবি তুলতে শুরু করলাম। মাঝখানে ইতস্তত গুটি কয়েক টেন্ট আর চারিধারে ঘন জঙ্গল। বারবি টেন্টের ভিতরের সব দেখে নিচ্ছিল। হঠাৎ করে কেয়ারটেকার ভদ্রলোক ফ্যানের সুইচটা দিতেই বারবি চমকে পিছনে তাকালো। সে এক বীভৎস আওয়াজ। টেন্টের কাপড়টা আমার মোটেও পছন্দ হয়নি। কেমন ঢুকলেই যেন মনে হচ্ছে মৌমাছির চাকের ভিতর ঢুকেছি। টেন্টটা কিন্তু বেশ বড়, আর এই যে এখানেই পর্দা সরালেই ওইদিকে ড্রেসিং রুম আর টয়লেট। ওয়াশরুমে আসতে গেলে এই ফাঁকা দিয়ে টেন্ট আর বাথরুমের মধ্যে কোনো ঘেরা নেই, ফাঁকা। এরপর আমরা লাঞ্চে গেলাম। খুব সুন্দর গুছিয়ে খেতে দিয়েছিল, আর খাবারের কোয়ালিটিও ছিল ভালো। খাবার পর আমরা বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারি করতে।
এরপর আমরা একটা সল্টপিট গেলাম। ওখানে লবণ খেতে হরিণ, হাতি, অন্যান্য জন্তু জানোয়াররা আসে। তবে তখন ধান পাকার সময় ছিল বলে হাতিরা জঙ্গল পেরিয়ে লোকালয়ে গিয়েছিল ধান খেতে। তবে হরিণ অনেক দেখেছি। গভীর ঘন জঙ্গল, চারিধারে শুধু বিরাট বিরাট লম্বা লম্বা গাছ। এক একটা জায়গা তো এমনও আছে যেখানে সূর্যের আলো তেমনভাবে পৌঁছাতেই পারে না। কিছুটা যাওয়ার পরে বাল্মীকিদা একটা গাছ দেখালেন। বললেন এটা নাকি ভূতের গাছ। লোকাল লোকজন বলে থাকে এই গাছটা নাকি আগে রং চেঞ্জ করত। কিছু টুরিস্ট বারণ করা সত্ত্বেও এই গাছের তলায় এসে বসতো, ছবি তুলতো। এই সমস্ত নানান কারণে এখন আর রং চেঞ্জ করে না, বলে গাছ রুষ্ট হয়েছে। কথাগুলো শুনে আমাদের বেশ গা ছমছম করে উঠল। বাল্মীকিদাও আর ওখানে দাঁড়াতে চাইলেন না, তাই সামনের দিকে এগিয়ে চললাম। আর এই গল্পে গল্পে কখন জঙ্গলে অন্ধকার নেমে গেছে। দুপাশের কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, যতটুকু আলো ওই গাড়ির হেডলাইটের আলো। বাল্মীকিদা গাইড ভালোই, কত ধরনের গল্প করতে করতে যাচ্ছিলেন এই জঙ্গল সম্বন্ধে। রেঞ্জার নাকি মাঝে মধ্যেই রাতের দিকে সারপ্রাইজ ভিজিট দিতে আসেন, সেদিনও নাকি আসার কথা আছে। বাল্মীকিদা তো সেরকমই বললেন। সারা রাস্তা আমি, পারু, সোমা আর বারবি আনন্দ করতে করতে আসছিলাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পর বাল্মীকিদা হঠাৎ গাড়িটা থামিয়ে দিলেন আর বললেন, আমি গাড়ির থেকে নেমে যাচ্ছি, আপনারা দরজা আর জানলাগুলো খুলবেন না আর উপভোগ করুন জঙ্গলের এই নীরবতা আর গভীর কালো অন্ধকার। বাল্মীকিদা চলে এসেছেন, গাড়ি আবার চলতে শুরু করেছে। সে কি ভীষণ ঘুটঘুটে অন্ধকার আর ঝাঁকে ঝাঁকে ঝিঝির ডাক, সে যেন কান ঝালাপালা করে দেওয়ার উপক্রম। এখানে টাওয়ারের খুব সমস্যা, তাই বাড়ির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। একটা জায়গায় গাড়িটা দাঁড় করালেন, বললে এখানেই একমাত্র টাওয়ার পাওয়া যাবে। তাই সেখান থেকে বাড়িকে জানিয়ে দিলাম আমরা ভালো আছি। ক্যাম্পে ফিরতেই টেন্টের মধ্যেই চার পকোড়া দিয়ে গেল। আমরা খেয়ে দিয়ে বেশ খোশ মেজাজে গল্প করছি। হঠাৎ পারু দেখে ওর হাতটা চুলকাচ্ছে। উঠে দেখে কি সর্বনাশ, এ তো শুঁয়াপোকার ওপরে এতক্ষণ শুয়েছিল। বিছানায় কোথা থেকে শুঁয়াপোকা এলো? ডাকা হলো কেয়ারটেকারকে, সঙ্গে বাল্মীকিদাও ঝাড়ু কাঁধে চলে এলো। ওমা, এ কি, এই যে গিরগিটি! কিন্তু বাল্মীকিদা আর কেয়ারটেকার বলল, এটা গিরগিটি নয়, এটা নাকি জংলি টিকটিকি। সারা রাত শুঁয়াপোকা আর টিকটিকির ভয়ে আমরা চারজনেই একটাই রুমে শুয়েছিলাম। ভারী মজাও হয়েছিল সেই জন্য। পরের দিন সকালে আবার আমরা বেরিয়ে পড়লাম সাফারিতে। এখানে বলে রাখি, জঙ্গলে বেড়াতে এলে সঙ্গে টর্চ, কীটনাশক স্প্রে আর মশারি অবশ্যই সঙ্গে রাখবেন। সারা রাস্তা বাল্মীকিদার সঙ্গে গল্প করতে করতে আমাদের বেশ সময় কেটে যাচ্ছিল। উনি জঙ্গলের অনেক গল্প শোনাচ্ছিলেন। বাল্মীকিদাও থেকে থেকে গাড়ি থামাচ্ছিলেন আমাদের ছবি তোলার জন্য। এরপর নিয়ে গেলেন আমাদের সেই ভূত গাছের কাছে। শুনতে পাচ্ছেন
কত অজানা পাখির আওয়াজ। কেউ হাঁটছে, দেখ একটা আওয়াজটা। টপ টপ করে শিশির পড়ে যাচ্ছে। হনুমান হুপ হুপ করে হনুমানরা এ গাছ থেকে ও গাছ লাফালাফি করে বেড়াচ্ছে। নানান পাখির আওয়াজে মুখরিত জঙ্গল। জঙ্গলের ভিতরেই একটা খুব সুন্দর ঝর্ণা ছিল। আমরা সেখানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। আমরা ছেলে মানুষ হয়ে গিয়েছিলাম। আমাদের ছবি তোলার বহর দেখে বাল্মীকিদা আর থাকতে পারলেন না, তাই ঝর্ণা পেরিয়ে পাহাড়ের ওই প্রান্ত থেকে আমাদের ছবি তুলে দিলেন। এরপর আমরা গেলাম বনবিবির মন্দিরে, আর ওখান থেকে ঋষিয়া ড্যাম। লেকটা শালুক ফুলে ভরা ছিল। আমরা ওই শালুক ফুল তুলে সবাই মাথায় দিয়ে ছবি তুলেছিলাম। লেক থেকে শালুক ফুল তুলে মাথায় দেওয়া, বোটের উপরে উঠে ছবি তোলা, এ সমস্ত করে সময়টা বেশ কেটে যাচ্ছিল। আর বাল্মীকিদাও আমাদের সব মনপসন্দ ছবি তুলে দিচ্ছিলেন। ড্যাম ঘোরার পর তারপর আমরা গেলাম ফরেস্ট রেঞ্জারের বাংলো দেখতে। ওখান থেকে সোজা আমাদের ক্যাম্প। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে লাগেজপত্র গুছিয়ে চেক আউট করে টেন্টকে বিদায় জানিয়ে, ঋষিয়া নেচার ক্যাম্পকে বিদায় জানিয়ে রওনা দিলাম পরবর্তী ডেস্টিনেশন রাজবাড়ি। কিছু সময় রাজবাড়িতে কাটিয়ে তারপর আমরা সোজা রওনা দিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। প্রায় 270টার কাছাকাছি সিঁড়ি বেয়ে তবে পৌঁছালাম বাবার কাছে। বাবা রয়েছেন খরস্রোতা এক ঝর্ণার জলের মধ্যে। এই যে দেখুন, এই সেই ঝর্ণা। ওখানে থাকতে বেশ ভালো লাগছিল, কিন্তু কিছু করার নেই। তিলোত্তমা যে ডাকে, বাড়ি তো ফিরতেই হবে। প্রিয়জনেরা যে অপেক্ষায় আছে, তাই না? বাল্মীকিদা আমাদের বালাসর স্টেশনে ছেড়ে দিয়ে চলে গেলেন। সেই দিন আমাদের আর লাঞ্চ করার সময় হয়ে ওঠে, তাই প্ল্যাটফর্মে বসে বসে আমরা একটি প্রসিদ্ধ কোম্পানির কিছু স্ন্যাক্স খেয়েই দুপুরটা চালিয়েছিলাম। যাই হোক, যথাসময়ে বন্দে ভারত প্ল্যাটফর্মে প্রবেশ করলো, আর আমরাও লাগেজপত্র নিয়ে উঠে পড়লাম। আবার সেই গাড়ি চলতে শুরু করলো, আমাদের মুখও চলতে শুরু করলো, সঙ্গে ছবি, গল্প আর বাড়ি যাওয়ার অপেক্ষা। যাই হোক, আমাদের পুরো ট্যুরটাই ভীষণ ভালো হয়েছিল। সবাই খুব খুশি এবং পরের ট্যুরের প্ল্যানিং চলছে।